5 তারিখের পরে 2 দিনে কি বাংলাদেশে 5 লক্ষ মানুষকে খুন করা হয়েছে? কেন হয় না? কারণ যাদেরকে তারা দোষ দিত তারা এই দেশকে ভালোবাসে। তাদের কোনো দিদির বাড়ি নাই, তাদের কোনো মাসির বাড়ি নাই, তাদের কোনো স্বামীর বাড়ি নাই। এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ। এই দেশকেই আমরা আল্লাহ তাআলা এখানে পয়দা করেছেন, গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাঁচতে চাই। তারা দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন হলে জাতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন জাতি প্রমাণ দিয়েছে দেশকে মানুষকে আমরা ভালোবাসি। যিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাক করে কি দেখাবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের পাক করে উঠে বেড়ে থাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাকে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বভাব দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে, সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে, আলিম উলামা প্রমাণ দিয়েছেন। 5 তারিখ থেকে 4 দিন এই দেশে কোনো সরকার ছিল না, অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছিলাম, যাও মানুষের পাশে দাঁড়াও। সকল ধর্মাবলম্বীদের উপাসনা তার কাছে পবিত্র, তার কাছে সম্মানিত। আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসাও। বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে একটানা 15 দিন এই গুরু দায়িত্ব তারা পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। মাদ্রাসার উস্তাদরা রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে, ছাত্র রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে, সাধারণ জনগণ রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে, হাতে হাত করে বলেছে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোন দুষ্কৃতিকারীকে এখানে কোনো মতলব হাসিল করতে দেব না। ভাইরা, আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই। আল্লাহ তাআলা যাদেরকে এই দেশে মেহরবানি করে নাগরিক বানিয়েছেন, আমরা সকলে সমান মর্যাদা ভোগ করতে চাই। নাগরিক হিসেবে আমরা সমান অধিকার ভোগ করতে চাই। আমরা এও বলেছি, এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন ধর্মের উপাসনালয়ে পাহারা বসাতে হবে, এটাও চাই। এমন একটি সামাজিক নিরাপত্তা বলয় আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির, মসজিদ, প্যাগোডা, চার্চ, মঠ কিছুই পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। মানুষের বিবেক সব কিছুকে পার। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ওরা তো গেল, সবকিছু শেষ করে গেল, কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের বদ হাসপাত গুলা নিজেরা এখন ধারণ করেছে। আপনারা হিসাবে বুঝতেই পারেন, কারণ মৌলভীবাজারের মানুষ খুব সতর্ক মানুষ, ভাঙ্গা বলার দরকার নাই। আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাবো, একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, মেহরবানি। আমার পণ্য ভাই বোনদের প্রতি সম্মান দেখা। যে মা 10 মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, 4 তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, মা আপনি সাংবাদিক কাজ করেছেন, এই অমর শিশুকে তুলে নিয়ে আপনি কেন ওই গুলির সামনে এসেছেন? তিনি বলেছিলেন, সন্তান আমার একটা নয়, এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান। সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি। বন্ধু সাংবাদিক আমার প্রশ্ন করেছে, যদি আপনার জীবনের সন্তানের জীবনের পরিণতি হয়, বলে যে 2 জনই শহীদ হয়ে যাবে। 7 বছরের একটা শিশু, ও হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে। তার সিনিয়ররা তাকে ধরে বলছে, এই তুমি এখানে এসেছে,
বলে যে আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি আন্দোলন করবা? বলে ওরা আমার ভাইকে খুন করেছে। বলে আবু সাইদ আমার ভাই। বলে তোমার বাড়ি কি রংপুর? বলে না, আমার বাড়ি ঢাকায়। তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? জাতির জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই। তারা বলেছে তুমি মানুষ, তুমি চলে যাও, আমরা আন্দোলন করবো। রাখেন তুমি আপনার আন্দোলন আপনি করেন, আমাকে আমার আন্দোলন করতে দেন। যদি তোমার মুখে গুলি আসে ওই আমিও শহীদ হয়ে আমার ভাইয়ের সাথে শহীদ হয়ে যাবে। অতএব আন্দোলনের পথ থেকে বসা ছিল আমাদের সন্তানেরা, আর আবার বৃত্ত বনিতা সকলেই বলেছিল আমরা আছি তোমাদের পাশে। সুতরাং এই আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না। অনেকে ক্রেডিট দাবি করেছেন, তারা অন্যায় করেছে। এই ক্রেডিট 18 কোটি মানুষ, মূল ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের। প্রিয় ভাইরা, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন? আমরা বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদরা। কখনো দলীয় বাংলা পড়ে না। শহীদরা জাতির গর্বিত সন্তান, জাতীয় বীর। তাদেরকে দলীয় পরিচয়ে পরিচিত করা অন্যায়। তাহলে জাতির সম্পদ গেল, এখন আমরা কি করব? আমাদের স্পষ্ট অঙ্গীকার এই জাতির কাছে, আমরা চাই না জাতি আর বারবার প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ। তবে আপনারা পারবেন তার প্রমাণ কি? দুটো প্রমাণ। 2001 থেকে 6 সাল প্রিয় সংগঠনের 2 জন শীর্ষ দায়িত্বশীল নেতা 3টা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন। আল্লাহ মেহেরবানি, তাদের কোন নিকৃষ্ট দুশ্মনও সেই 3 মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোন দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই। 2 নম্বর প্রমাণ, এত যন্ত্রণা, এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে, সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের বাড়িঘর ভূমি গুজারকে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, বেদিশা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা বলেছি দেশকে আমরা ভালোবাসি, এই মানুষকে আমরা ভালোবাসি। আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না, তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার বক্তা দাবি করতেই থাকবো। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা চাইলে বোধহয় কিছু কিছু হলেও চাঁদাবাজি করতে পারতাম, কিছু দখল নিতে পারতাম, কিন্তু আমরা এটা আমাদের জন্য হারাম মনে করি। আলহামদুলিল্লাহ, আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা সহকর্মীরা পরিচয় দিয়েছেন। ভাই ও বোনেরা, আজকে যারা এখানে শরীক হয়েছেন এই সম্মেলনে, আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি। প্রিয় বাংলাদেশ করতে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। আপনারা কি পারবেন? আমরা জাতিকে কথা দিচ্ছি, আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি। ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাইনের বাংলাদেশ গড়ে তুলব। আমরা মেধার স্বীকৃতি প্রদান করব। আমরা মেরিটোক্রেসি নয়, মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না, যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করবো। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুস্থ পরিবেশ চাই আমাদের এই জাতি। এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই, প্রবাসে যারা আছেন সমান্তলে তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন। মৌলভীবাজার একটা প্রবাসী বহুল এলাকা, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই মৌলভীবাজার
ব্রিটিশ আমলের যোগাযোগের দিক একটা চমৎকার জায়গা ছিল, কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু মৌলভীবাজারে আজ পর্যন্ত শিক্ষার কোন ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়নি। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নেই, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই। কেন? মৌলভীবাজার কি অপরাধ করেছে? এই দেশের ক্ষেত্রে কি মৌলভীবাজারের কোনো অবদান নেই? উন্নয়নের কোনো অবদান নেই? এই মৌলভীবাজারের একজন কৃতি সন্তান, যিনি একজন সফল অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী ছিলেন, সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন। হয়তোবা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছে গোপালগঞ্জের মতো। তাদের সবটা জানায় তিনি যা পেরেছেন করেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আপনারা যদি এক থেকে আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন, সেইটা যেন মৌলভীবাজারকে দিয়ে শুরু হয়। কমপক্ষে একটা দিয়ে শুরু করেন, হয় একটা মেডিকেল কলেজ দেন, অথবা একটা ইউনিভার্সিটি দেন, অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন, অথবা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেন, একটা দিয়ে শুরু করেন। বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে, তখন আমরা দাবি জানাবো। আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি তো দাবি জানিয়ে গেলাম, আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না। আর যদি অন্য কোন রাষ্ট্র গঠনের সুযোগ পায়, আমরা তাদের কাছে দাবি উত্থাপন করবো আপনাদের হয়ে, ইনশাআল্লাহ। এই দাবি যৌক্তিক, এটা ন্যায্য পাওনা, এটা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের চা বাগানের সবচেয়ে বেশি সংখ্যা এখানে। চা ছিল আমাদের দ্বিতীয় রপ্তানিকারক দ্রব্য, কিন্তু এখন বিমাতাসুলভ আচরণের কারণে, রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজকে চা শিল্প অনেকটা ধ্বংসের পথে। প্রোডাকশন কস্ট যা হয়, মালিকরা তা পান না, আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম করে তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য পান না। এই শিল্পকে বিকশিত করা উচিত, দুনিয়ায় ব্র্যান্ডিং করা উচিত, ব্যবসার রাস্তা খুলে দেওয়া উচিত এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত। এটা আগে যদি আমাদের দ্বিতীয় অর্থ করি কৃষিজাত পণ্য হতে পারে, এখন কেন নয়? এখন এটা সম্ভব। সদিচ্ছার অভাবে এইভাবে রাষ্ট্রের সব